শিক্ষার্থীরা, ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এনইপি 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের মেজর সাবজেক্ট বেঙ্গলি রয়েছে, আজকের আলোচনাটি সম্পূর্ণ তোমাদের জন্য। তোমরা তোমাদের সিলেবাস দেখেছো তো? তোমাদের বেঙ্গলি পেপার 13 এ ইউনিট 1 এ যে টপিকটি রয়েছে সেটি বিখ্যাত সাহিত্যিক সুকুমার রায়ের, যাকে শিশু সাহিত্যিক, শিশু শিল্পী হিসেবে সবাই চেনে। তার একটি কালজয়ী লেখা যেটির নাম হচ্ছে 'পাগলা দাশু'। সেই 'পাগলা দাশুর' উপর আমি আজকে আলোচনা করব। 'পাগলা দাশুর' গল্প আমি তোমাদেরকে শোনাবো। অবশ্যই তোমরা এই 'পাগলা দাশু' গল্পের মূল বিষয়বস্তুটি ভালো করে জেনে রাখবে। তাহলে এই ইউনিট থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসুক না কেন, তোমরা অবশ্যই পরীক্ষাতে আনসার করতে পারবে। তো 'পাগলা দাশুকে' চেনে না এমন কেউ নেই। যে তাকে ১ম বার দেখে সে তার নাম শুনেই বুঝতে পারে কেন তাকে পাগলা বলা হয়। অর্থাৎ সুকুমার রায় এই 'পাগলা দাশু' চরিত্রটি এত সুন্দরভাবে তৈরি করেছেন যেটি অনন্য। অর্থাৎ অন্য সব ক্যারেক্টারের সাথে তার কোনো মিল নেই। তিনি শিশু সাহিত্যিক এবং শিশুদের জন্যই এই চরিত্রটা তৈরি করেছেন এবং এতটাই মজার চরিত্র যে তোমরা যদি এই গল্পটা না শোনো, 'পাগলা দাশুর' কথা না শোনো, তাহলে বুঝতেই পারবে না যে সুকুমার রায় কতটা নিপুণভাবে এই 'পাগলা দাশু' চরিত্রটা তৈরি করেছেন। এই 'পাগলা দাশুর' চেহারার মধ্যে এক অদ্ভুত ধরন আছে, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। দাশুর চোখ দুটি সবসময় যেন কৌতুক বা কোনো ফন্দি আঁটার জন্য প্রস্তুত থাকে। তার কথাবার্তা এবং চালচলন সাধারণের তুলনায় কিছুটা খামখেয়ালি প্রকৃতির। এমন অনেক চরিত্র কিন্তু আমরা দেখি, কিন্তু পাগলা দাশুর সাথে মিলাতে পারবে না কারুর চরিত্রকে। দাশুর পড়াশোনার ধরন আর ৫ টা সাধারণ ছাত্রের মতো একেবারেই ছিল না। সে ক্লাসে বসে সবসময় কোনো না কোনো অদ্ভুত চিন্তায় মগ্ন থাকত। মাঝে মাঝে শিক্ষক যখন গুরুত্বপূর্ণ কিছু পড়াতেন, দাশু তখন নিজের মনেই হাসতো, মনে মনে হাসতো পাগলের মতো। তার খাতা খুললে দেখা যেত যে পাঠ্য বইয়ের চেয়ে বেশি হিজিবিজি ড্রয়িং বা নকশা করা। অর্থাৎ সারাক্ষণই সে অদ্ভুত কিছু আচরণ করত। পড়াশোনার মধ্যেও অদ্ভুত কিছু করত, যেটা অন্য সকলের সাথে মোটেই মিলত না। আসলে তার প্রতিভা ছিল প্রথাগত শিক্ষার চেয়ে অনেক বেশি বুদ্ধিবৃত্তিক এবং সৃজনশীল। সাধারণভাবে তো সবাই পড়াশোনা করে, কিন্তু সবার মধ্যে কিন্তু এত সকল বুদ্ধি দেখা যায় না, সৃজনশীলতা দেখা যায় না। কিন্তু পাগলা দাশুর মধ্যে এটা দেখা যেত। স্বাভাবিকভাবে দেখলে মনে হতো পাগলা দাশু লেখাপড়ায় ভালো না। কিন্তু তার যে বুদ্ধিমত্তা তার মধ্যে ছিল, তার মধ্যে যে সৃজনশীলতা ছিল, এটাই তো প্রকৃত শিক্ষা। নিজেকে বিকাশ করা, নিজেকে তুলে ধরার শিক্ষা। তো স্কুলের মেধাবী ছাত্র ছিল জগবন্ধু। এই জগবন্ধুর সাথে এই পাগলা দাশুর আদায় কাঠগড়ায় সম্পর্ক ছিল। অর্থাৎ শত্রু ছিল। একজন আরেকজনকে দেখতে পারত না। জগবন্ধু নিজেকে খুব বুদ্ধিমান মনে করত এবং দাশুকে সবসময় নিচু চোখে দেখার চেষ্টা করত। কারণ দাশু পড়াশোনায় ভালো ছিল না। জগবন্ধু পড়াশোনায় খুব ভালো ছিল। দাশুও কিন্তু এই সুযোগটা ছাড়ত না এবং জগবন্ধুকে জব্দ করার জন্য নানান ফন্দি আঁটত। জগবন্ধুর অতি সতর্কতা এবং দাশুর চরম খামখেয়ালিপনা ক্লাসে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করত। তাদের এই দ্বৈরথ স্কুলের সব ছাত্রছাত্রীদের কাছে ছিল অত্যন্ত উপভোগ্য একটা বিষয়। এবার পাগলা দাশুর একটা মজার গল্প শোনো, যে স্কুলের শিক্ষক বিট্টু বাবু ভীষণ রাগী শিক্ষক। তার ক্লাসে একটা অভাবনীয় ঘটনা ঘটেছিল। কিরকম? যেমন জগবন্ধু যখন খুব মন দিয়ে পড়াশোনা করছিল, দাশু তখন চুপি চুপি তার পেছনে কিছু একটা করার চেষ্টা করেছিল। হঠাৎ করেই ক্লাসে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় এবং দাশুর একটা ছোট্ট দুষ্টুমির কারণে বিট্টুবাবু অত্যন্ত কড়া শিক্ষক হওয়া সত্ত্বেও কিন্তু দাশুর এই চাতুরিটা ধরতে পারেনি। এই ঘটনাটা দাশুর বুদ্ধির তীক্ষ্ণতা এবং তার মজার চরিত্রের একটা বড় উদাহরণ। একদিন দাশু একটা লোহার চাবি দেওয়া বাক্স নিয়ে স্কুলে উপস্থিত হয়েছিল। সে সবাইকে বলতে শুরু করলো যে এই বাক্সের ভেতরে অত্যন্ত মূল্যবান কিছু একটা রাখা আছে। তো ছাত্রদের মধ্যে সেই বাক্স নিয়ে প্রবল কৌতূহল তৈরি হয়েছিল। বিশেষ করে জগবন্ধুর মধ্যেও এই কৌতূহলটা আরো বেশি দেখা দিয়েছিল। তো দাশু বাক্সটা এমনভাবে আগলে রাখতো যেন সত্যিই সেখানে কোনো গুপ্তধন লুকিয়ে আছে। তো এই রহস্য তৈরি করা ছিল দাশুর বুদ্ধির আরেকটা চমকপ্রদ দিক। টিফিনের সময় যখন সবাই খাবার খেতে ব্যস্ত, তখন দাশু সেই বাক্সটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যায়।
জগবন্ধু এবং তার সঙ্গীরা সুযোগ বুঝে দাশুর হাত থেকে বাক্সটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দাশু অত্যন্ত শান্তভাবে দৃশ্যটা উপভোগ করছিল এবং তাদের উৎসাহটা আরও বাড়িয়ে দিচ্ছিল। শেষ পর্যন্ত যখন বাক্সটা খোলা হলো, দেখা গেল তাতে কেবল কিছু পুরনো কাগজ আর পাথর ভরা ছিল। তো দাশুর এই কৌতুক দেখে সবাই একদিকে যেমন অবাক হয়েছিল, অন্যদিকে জগবন্ধুর বোকামিতে সবাই হেসে ওঠে। তো দাশু মাঝে মধ্যে নিজেকে গোয়েন্দা হিসেবে জাহির করতে খুব পছন্দ করত। তার মতে যে কোনো রহস্যের সমাধান করার জন্য এক বিশেষ ধরনের পাগলামি বুদ্ধির প্রয়োজন হয়। সে ক্লাসে চুরির ঘটনা বা হারিয়ে যাওয়া কলম খুঁজে বের করার জন্য অদ্ভুত সব পরীক্ষা চালাতো। তার এই গোয়েন্দাগিরি ছিল হাস্যরসে ভরপুর, কিন্তু যুক্তিপূর্ণ ছিল। অধিকাংশ সময় সে তার বুদ্ধির জোরে আসল অপরাধীকে এমনভাবে ধরত যে সবাই অবাক হয়ে যেত। স্কুলে একবার একটা বিশেষ নাটকের আয়োজন করা হয়েছিল, যেখানে দাশুর একটা ছোট্ট চরিত্র ছিল, অর্থাৎ দাশু অভিনয় করবে। রিহার্সালের সময় দাশু তার সংলাপগুলো এমনভাবে বলতো যে অন্য অভিনেতারা হেসেই খুন হতো, অর্থাৎ একটা হাসির খোরাক তৈরি হয়ে যেত। সে গম্ভীর দৃশ্যেও এমন কোনো অঙ্গভঙ্গি করত যা পুরো পরিবেশটাকে আনন্দময় করে তুলত। শিক্ষকরা তাকে নিয়ে কিছুটা বিরক্ত হলেও তার উপস্থিতি ছাড়া নাটকটা জমছিল না। দাশু প্রমাণ করেছিল যে সিরিয়াস বিষয়ের মধ্যেও সে নিজের হাস্যরস খুঁজে নিতে পারে। তো নাটকের মূল দিনে যেদিন নাটকটা মঞ্চস্থ হবে, সেদিন দাশুকে এক প্রহরীর বদলে হঠাৎ এক সেনাপতির ছোট চরিত্র দেখা দিল। কারণ পাগলা দাশুর চরিত্রটা ছিল একটা প্রহরী, কিন্তু হঠাৎ করে দেখা গেল সে সেনাপতির চরিত্র নিয়ে নাট্যমঞ্চে হাজির। মঞ্চে উঠে দাশু তার হাতে থাকা তলোয়ারটি এমনভাবে কাণ্ড শুরু করলো এই তরোয়াল দিয়ে যে দর্শকরা হাসিতে ফেটে পড়ল। সে তার সংলাপ ভুলে গিয়ে নিজের মতো করে মজার সব কথা বলতে শুরু করলো। নাটকের পরিচালক এবং শিক্ষকরা যারা পর্দার আড়ালে থেকে উম বসেছিল সংলাপ বলে দেওয়ার জন্য, তারা মাথায় হাত দিয়ে বসেছিল। কিন্তু দর্শকদের কাছে দাশুর এই পাগলামি পারফরম্যান্সটা ছিল সবচেয়ে বড় পাওনা। তো স্কুলের কড়া নিয়মকানুন দাশুকে কখনোই বেঁধে রাখতে পারেনি। সে এমনভাবে নিয়ম ভাঙত যে তার পেছনে কোনো অশুভ উদ্দেশ্য থাকতো না, বরং থাকতো কেবল মজা। শিক্ষকরা তাকে অনেকবার শাস্তি দিলেও দাশু তা হাসি মুখেই মেনে নিত। শাস্তি দেওয়ার সময় সে শিক্ষকদের সাথে এমন অদ্ভুত তর্ক করত যে শিক্ষকরাই শেষে হাল ছেড়ে দিতেন। তো দাশুর কাছে স্কুল ছিল কেবল পড়াশোনার জায়গা নয়, বরং তার বুদ্ধির পরীক্ষার ক্ষেত্র। পাগলামির আড়ালে দাশুর একটা অত্যন্ত সংবেদনশীল মনও ছিল। কোনো ছাত্র বিপদে পড়লে বা কান্নাকাটি করলে দাশু তার নিজস্ব কায়দায় তাকে হাসানোর চেষ্টা করত। সে নিজের টিফিন অনেক সময় অন্যকে দিয়ে দিত, যারা খাবার আনতে ভুলে যেত। তার দুষ্টুমিগুলো কখনোই কাউকে মানসিকভাবে আঘাত দেওয়ার জন্য ছিল না। এই চারিত্রিক গুণটি তাকে অন্য সাধারণ দুষ্ট ছাত্রদের থেকে আলাদা করে রাখে। দাশুর প্রভাবে ক্লাসের অন্য শান্ত ছাত্ররাও মাঝে মাঝে একটু সাহসী হওয়ার চেষ্টা করত। সে সবাইকে শেখাতো যে জীবনকে খুব বেশি গম্ভীরভাবে নেওয়ার প্রয়োজন নেই। তার চারপাশে সবসময় একটা আনন্দের বলয় তৈরি হয়ে থাকতো, যা বিষণ্ণতা দূর করত। ক্লাসে সবসময় মনমরা ছাত্রটাও দাশুর সংস্পর্শে এলে হেসে ফেলতো অনেক সময়। দাশু ছিল স্কুলের প্রতিটা ছাত্রের কাছে একটা অবিচ্ছেদ্য অনুপ্রেরণা এবং বিনোদনের উৎস। দাশু যখন স্কুল ছেড়ে যাওয়ার সময় হলো, তখন সবার চোখে জল ছিল। যে শিক্ষকরা তাকে শাসন করতেন, তারাও তার অভাব বোধ করতে শুরু করেছিলেন। দাশু স্কুল ছাড়ার সময় কোনো গম্ভীর বিদায় বাণী না বলে একটা শেষ কৌতুক করে গিয়েছিল। তার ফেলে আসা স্মৃতিগুলো স্কুলের প্রতিটা ক্লাসরুমে এবং বারান্দায় যেন লেগেছিল। পাগলা দাশু স্কুল ছেড়ে চলে গেলেও তার রেখে যাওয়া বা ফেলে যাওয়া গল্পগুলো সবার মুখে মুখে বলতে দেখা যেত। তো সুকুমার রায় এই চরিত্রের মাধ্যমে শিশুদের মনের গভীর একটা দিক এটা উন্মোচন করে দিয়েছেন। দাশু কেবল একটা কাল্পনিক চরিত্র নয়, এটা হলো নিয়ম ভাঙার এবং মুক্ত বুদ্ধির একটা প্রতীক আমরা বলতে পারি। লেখক খুব যত্ন সহকারে দাশুর প্রতিটি কাজ এবং সংলাপ তৈরি করেছেন, যা সব বয়সের মানুষকে আনন্দ দেয়। পাগলা দাশু বইটা এটা আজও বাংলা সাহিত্যের একটা শ্রেষ্ঠ শিশুতোষ রচনার অন্যতম দাবিদার হিসেবে পরিচিত। তো এই চরিত্রের মাধ্যমে সুকুমার রায় অমর হয়ে আছেন পাঠকদের হৃদয়ে, বিশেষ করে শিশু সাহিত্যিক হিসেবে তিনি সবচেয়ে বেশি সমাদৃত।
তো পাগলা দাশুর জীবন থেকে আমরা শিখি যে মেধা কেবল ভালো ফলের মধ্যে সীমাবদ্ধ নয়। বুদ্ধিকে কিভাবে সৃজনশীল এবং হাস্যরসাত্মক উপায়ে ব্যবহার করা যায়, দাশু তার বড় উদাহরণ। অন্যের সমালোচনা বা অবজ্ঞাকে গায়ে না মেখে নিজের মতো করে চলা অনেক বড় একটি গুণ। তো দাশু আমাদের শেখায় যে বিপদেও শান্ত থেকে বুদ্ধির প্রয়োগ করে পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তো তার পাগলামি আসলে ছিল জীবনের কঠিন সত্যকে সহজভাবে গ্রহণ করার একটা মাধ্যম আমরা যদি বলি। তো আজকের আধুনিক যুগেও এই পাগলা দাশু সমভাবেই জনপ্রিয় এবং প্রাসঙ্গিক। প্রতিটা স্কুলেই যেন আজও কোনো না কোনো কোণে একজন দাশু লুকিয়ে থাকে, এটা আমরা দেখি। তো তার গল্পগুলো আমাদের ছোটবেলার দিনগুলোর কথা মনে করিয়ে দেয় এবং ঠোঁটের কোণে সত্যি হাসি ফুটিয়ে তোলে। তো পাগলা দাশু কেবল একটা নাম নয়, এটা একটা চিরস্থায়ী অনুভূতি যেটা প্রজন্ম থেকে প্রজন্মে আনন্দে বিলিয়ে দেয়। তো বাংলা সাহিত্যের এই অমূল্য সম্পদ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটা অবিচ্ছেদ্য অংশ। সব মিলিয়ে সুকুমার রায়ের লেখা এই পাগলা দাশু গল্পটা সত্যি পাঠক সমাজে একটা সুন্দর জায়গা করে নিতে পেরেছে। তো পাগলা দাশুর চরিত্রের এই দিকগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এবং এগুলোর উপর ভিত্তি করে তোমরা ১ম ইউনিটের উপর প্রস্তুতি নেবে। তো আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের এই পাগলা দাশুর উপরে ইউনিট 1 এ আমি ৩ টি প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য তৈরি করেছি। এর মধ্যে ১ টি প্রশ্ন এখন দিয়ে দিয়েছি। বাকিগুলো ধারাবাহিকভাবে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আছো তোমরা তো অবশ্যই পেয়ে গেছো। আর যারা ইন্টারেস্টেড মনে করো আমাদের সাথে অনলাইনে নিয়মিত ক্লাস করবে এবং তোমার সেমিস্টারের পড়াশোনা করবে, তাহলে Google Play Store থেকে স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ ইনস্টল করে আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারো। বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে। আর আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আসলে তোমার লাভই হবে। কারণ এখানে শুধুমাত্র ফাইনাল পরীক্ষার সাজেশনই নয়, তোমাদের ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান করে দেওয়া হয়, অ্যাসাইনমেন্টের উত্তর তৈরি করা হয়। অর্থাৎ তোমার সেমিস্টারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে।